আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি সমাধান করব তোমাদের অনুশীলনীর 23 নং অঙ্কটা। তো বলা হয়েছে 384 এবং 2187 দুইটি সংখ্যা। এরপরে বলতেছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো আমাদের যে প্রথম সংখ্যাটা 384, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কি নয় এটা আমাদের উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তো আমাদের যে প্রথম সংখ্যাটা 384, এটাকেও মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। তো যেহেতু এই সংখ্যাটা জোড়, এই জন্য আমরা কী করছি, 2 দ্বারা ভাগ করলাম। তো 2 দ্বারা যদি ভাগ করি তখন ফল হয় কত, 192। আর 192 যেহেতু জোড়, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। তো 2 দ্বারা যদি ভাগ করি তখন হয় কত, 96। আবার 96 হচ্ছে জোড়, এই জন্য আমরা আবার 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে কত হলো, 48। আবার এই 48 হচ্ছে জোড়, এই জন্য আমরা কী করলাম, আবার 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত হলো, 24। আবার 24 জোড়, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করলাম, তো হইলো কত, 12। আবার যদি 12কে 2 দ্বারা ভাগ করি হয় 6। আবার যদি 2 দ্বারা ভাগ করি তখন হয় 3। তাহলে দেখো আমরা এখানে 2 কয়টা পাই, 1 2 3 4 5 6 7, 7টা 2। এই যে আমরা এখানে কি করলাম, 7টা 2 গুণাকারে লিখলাম। আর একটা হচ্ছে কত, 3, এই যে 3 আমরা লিখলাম। এখন যদি আমরা এই দুইটা নিয়ে একটা জোড়া মিলাই, এই দুইটা নিয়ে একটা জোড়া মিলাই, আর এই দুইটা নিয়ে একটা জোড়া মিলাই, তাহলে 2 আর 3 এখানে জোড়াবিহীন। তাহলে যেহেতু 2 এবং 3 জোড়াবিহীন, তাহলে সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আজকে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা থাকতো, তাহলে এখানে হয়তো বা আরেকটা 2 থাকতো, আর এখানে আরেকটা 3 থাকতো। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা যখন জোড়া মিলবে তখনই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করার পর যদি এভাবে জোড়া মিলে, প্রত্যেকটা যদি জোড়া মিলে, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি জোড়া না মিলে, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে 2 এবং 3 জোড়াবিহীন। ঠিক আছে, সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এটা হচ্ছে তোমাদের ক নংয়ের সমাধান। এরপরটা দেখো, এরপরে বলছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু বলছে যে সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যদি এটা পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে গুণ করার কথা যেহেতু বলছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, যে মৌলিক উৎপাদকের সাহায্যে আগে বিশ্লেষণ করে দেখতে হবে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কি নয়। ঠিক আছে, তাহলে দেখো যে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2187। তো যেহেতু এই সংখ্যাটা বেজোড়, তাহলে আমাদের কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কি করতে হবে, যদি এটা পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যদি তোমাকে বলা হয় যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে মনে রাখবা, সেটা হচ্ছে এই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে হবে যদি গুণ এবং ভাগ করার কথা বলে। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা যেহেতু বেজোড়, আমরা কি করব, 3 দ্বারা প্রথমে ভাগ করব। তো 3 দ্বারা ভাগ করলে কত হয়, 729। 729ও বেজোড়, তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি হয় কত, 243। আবার 243ও বেজোড়, তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি হয় কত, 81। আর 81কে যদি আবার 3 দ্বারা ভাগ করি তো হয় কত, 27। আবার 27কে যদি আবার 3 দ্বারা ভাগ করি হয় 9। আবার 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি হয় কত, 3। তাহলে দেখো আমরা এখানে 3 পাই কটা, 1 2 3 4 5 6 7টা। তাহলে এই যে দেখো, আমরা যদি এই যে 7টা 3 গুণাকারে লিখলাম, এরপরে আমাদের কাজটা হচ্ছে যে আমরা জোড়া মিলাইব। ঠিক আছে, জোড়া মিলাইব, যে এই দুইটা নিয়ে একটা জোড়া,
এই দুইটা নিয়ে একটা জোড়া, এই দুইটা নিয়ে একটা জোড়া। তাহলে দেখো এখানে 3 কিন্তু জোড়াবিহীন। তাহলে এটা লিখবা যে এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 2187 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু জোড়াবিহীন তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে যে সংখ্যাটা জোড়াবিহীন থাকবে, যে সংখ্যাটা জোড়াবিহীন থাকবে, এই সংখ্যাটা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে? যে সংখ্যাটা যদি জোড়াবিহীন থাকে তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার যে সংখ্যাটা জোড়াবিহীন থাকবে এই সংখ্যাটা দ্বারা গুণ করলে, প্রদত্ত সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার বলছে যে ওই সংখ্যাটি কত হবে। তাহলে আগে আমাদের টোটাল 3 ছিল কয়টা? 7টা 3 ছিল। তাহলে কি করতে হবে? যেহেতু জোড়া মিলাইতে হবে, আরেকটা 3 দ্বারা গুণ করতে হবে। তো আরেকটা 3 দ্বারা যদি আমরা সবগুলোকে গুণ করি তখন আমাদের ফল আসে কত? 6561। অথবা আমাদের যে প্রদত্ত সংখ্যাটা ছিল 2187, এই 2187কেও তুমি যদি 3 দ্বারা গুণ করো তাহলেই পেয়ে যাবা যে আমাদের যে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে সেই সংখ্যাটি। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কত? 6561। এরপরে দেখো তোমাদের যে গ নাম্বার এটা বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি যোগ করার কথা বলে তখন তুমি কি করবা? ভাগ প্রক্রিয়ার সাহায্যে আগে বর্গমূল নির্ণয় করে নিবা। ঠিক আছে? যেহেতু যোগ করার কথা বলা হয়েছে যে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। তাহলে দেখো এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে চাই তাহলে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর নিয়ে প্রথমে জোড়া মিলাতে হবে। এরপরে কাজ হচ্ছে দেখো এখানে হচ্ছে কত? 21। ঠিক আছে? তো এমন একটা সংখ্যা আমরা নিব যে 4 নিলাম। তো 4 নিলে আমরা কি করব? আবার 4 দ্বারাই গুণ করব, অর্থাৎ কত হয়? 16। আবার যদি এখানে 5 নেই তাহলে 5-এর বর্গ হচ্ছে 5 দ্বারা গুণ করলে আমরা পাই কত? 25। তাহলে দেখো এখানে কিন্তু 25 নাই। তাহলে আমরা যদি 5 নেই আবার 5কে 5 দ্বারা গুণ করি তাহলে হয় কত? 25। তাহলে 25 আমাদের নেই, তাহলে এটা নেওয়া যাবে না, বেশি হয়ে যায়। এই জন্য আমাদের কত নিতে হবে? 4 নিতে হবে। তো আমরা যদি এখানে 4 নেই, 4-এর বর্গ আমাদের এখানে বসাতে হবে। আর 4-এর বর্গ হচ্ছে কত? 16। এখন আমাদের বিয়োগ করতে হবে। তো আমরা যদি এখানে বিয়োগ করি তখন আমাদের কত আসে? যে 5 থাকলো বিয়োগ করার পরে। এরপর আমরা কি করব? এই পরে যে জোড়াটা আছে এটা 5-এর ডান পাশে আমরা লিখবো একসাথে। ঠিক আছে? এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে হচ্ছে 4, 4-এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। 4-এর দ্বিগুণ হচ্ছে কত? 8। 4-এর দ্বিগুণ 8। তাহলে এখানে দেখো এখানে তো 8 আছে। এখন এককের জায়গায় আমরা যদি 6 বসাই, এককের জায়গায় আমরা যদি 6 বসাই তাহলে আবার 6 দ্বারাই গুণ করতে হবে। অর্থাৎ এখানে তো 8 আছে, আমরা 8 লিখলাম। এখন কি করতে হবে? এককের জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে, আবার এই সংখ্যাটাকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 6 6 36-এর 6। ঠিক আছে? আবার 6-টা 48, 49, 50, 51 হয়। তো 516 হয়। তাহলে আচ্ছা আমরা আরেকবার দিয়ে দেখি কত হয়। যে আমরা এখানে বসেছিলাম কত? 6। তাহলে আমরা যদি এখানে 7 বসাই তখন আমাদের কি করতে হবে? 7 দ্বারা গুণ করতে হবে। 7 7 49-এর 9। তাহলে এই যে আমরা এখানে 9 লিখলাম। আবার 7 8 56, 57, 58, 59, 60 হয়ে যায়। 609 হয়ে যায়। তাহলে আমাদের 7 দিলে বেশি হয়ে যায়, এর জন্য আমাদের কত দিতে হবে? 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের 6 বসাতে হবে, এখানেও 6 বসাতে হবে। তো যদি 6 বসাই তখন কত হয়? 516। এখন যে কাজটা করতে হবে সেটা বিয়োগ করতে হবে আমাদের। যদি এখানে বিয়োগ করি 1 আর হচ্ছে 7, ঠিক আছে, 71 থাকে। তাহলে দেখা যাচ্ছে যে সংখ্যাটা কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যদি যোগ করার কথা বলে তখন আমরা এখানে যে পূর্ণ সংখ্যাটা পাবো না, বর্গমূলের যে সংখ্যাটা, এই বর্গমূলের সাথে সবসময় 1 যোগ করব। যদি বলা হয় যে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে
বর্গমূল নির্ণয় করার পরে যে আমরা ফলটা পাবো এই ফলটার সাথে সবসময় আমরা 1 যোগ করব। তাহলে এখানে লিখবা যে 46-এর সাথে 1 যোগ করে পাই। ঠিক আছে, তাহলে কত হয় 46 যোগ 1 সমান সমান 47। সবসময় কি করবা 1 যোগ করবা। এরপরে তুমি কি করবা, এই যে 47 আমরা পাইলাম না, 47 এর বর্গ নির্ণয় করবা। বর্গ নির্ণয় এর বর্গ বর্গ হচ্ছে 47 গুণ 47। তাহলে কত হয় বর্গ করলে? তো যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাই 2219। এখন দেখো আমাদের কত যোগ করতে হবে, লিখবা যে যোগ করতে হবে। ঠিক আছে, এই যে আমরা যে বর্গ সংখ্যাটা পাবো না, এই বর্গ সংখ্যাটা থেকে আমাদের যে প্রদত্ত সংখ্যাটা দেওয়া আছে, প্রদত্ত যে সংখ্যাটা দেওয়া আছে 2187, এই সংখ্যাটা বিয়োগ করব। 2187 এই সংখ্যাটা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে কোন সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে দেখো 2 হাতের আছে 1 2, ঠিক আছে। তো আমাদের এই 22 যোগ করলেই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের অঙ্কের ফল। ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য। পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।